প্রবাসীদের এই মুহূর্তে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা আছে, আমাদের প্রত্যেকের একটাই কথা যে ভাই, একটা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ তৈরি করেন। আমি নিজেও বলেছি আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সাপোর্ট করব, কিন্তু আসলেই কি এই মুহূর্তে ভারতের যে ব্যারেজগুলো আছে, ফারাক্কা বাঁধ বা বিভিন্ন জায়গা আছে, সেইটার বিপরীতে নির্দিষ্ট একটা দূরত্বে এনে ভারতের বাঁধের থেকে একটু বড় বাঁধ তৈরি করলেই কি আসলে সমাধান হবে কিনা যে এই সমস্যাটা? দর্শক, এটা আমি আপনি যখন কথা বলছি, তবে এগুলো নিয়ে যারা কাজ করেন এই ব্যারেজ অথবা স্থাপত্য ইস্যুতে প্রকৌশলীরা যারা আছেন, তাদের মধ্যে যে আলোচনা আমি দেখলাম, সেইখানে আলোচনার প্রথম ধাপেই সারা বাংলাদেশের যে আবহাওয়া মানে আমাদের অধিদপ্তরগুলো আছে প্রত্যেকটারে বরখাস্ত করতে হবে। আর এখানে মেশিনারিজ যেগুলো আছে অর্ধেক বিকল কাজ করে না, এগুলা ক্রয়ে যারা দুর্নীতি করেছে এদের প্রত্যেকটাকে এই ফারাক্কাবাদের সামনে নিয়ে পানিতে চুবাইতে হবে। এবার আসুন দেখি আসলে মানে এটার সমাধানটা কি। বা আজকে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দৈনিক ইত্তেফাক তারা এটা নিয়ে আপনার যে বক্তব্যটা আনছে, যে এই মুহূর্তে আপনার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত আবহাওয়াবিদ যিনি একজন আছেন, মোস্তফা কামাল পলাশ, তিনি বলছেন কুমিল্লা জেলার উপর দিয়ে প্রবাহিত গুমতি নদী এবং ফেনী জেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাঁধ বেঁধে দিয়েছে দেশটির সরকার। সেখানে আছে ব্যারেজও। এসব বাঁধ এবং ব্যারেজের কোনোটা পানি সংরক্ষণের জন্য, কোনোটা বিদ্যুৎ উৎপাদনের জন্য, আবার কোনোটা কৃষি কাজের জন্য। জুন মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার ফলে আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যেই এসব ড্যাম এবং ব্যারেজ পরিপূর্ণ হয়ে যায়। 19 আগস্ট সকাল 9টার পর থেকে শুরু করে 20 আগস্ট 9টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, সেই কারণে ত্রিপুরা রাজ্যের সব ড্যামের পানি ধারণ ক্ষমতার শীর্ষে পৌঁছে যায় এবং 20 আগস্ট রাতে হঠাৎ করে বেশিরভাগ ড্যাম এবং ব্যারেজের গেট খুলে দিয়েছে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ। কিন্তু তারা বাংলাদেশ সরকারকে আগে আগে তথ্য দেয়নি। এখন এই যে সিচুয়েশনটা, বাঁধের বিপরীতে বাঁধের আগে যেটা খেয়াল করতে হবে, প্রথম ধাপে করণীয় হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। তবে এত বছর ধরে ভারত মনে করছে কিসের এদের সাথে জবাবদিহিতা, আমাদের যখন যেটা মন চাবে আমরা এটা করব। এখন আমরা যে দাবিটা করছি প্রবাসীরা, এই ব্যাপারে তরুণ প্রকৌশলী তানবিরুল ইসলাম অমিয়, তিনি আপনার আমরা যদি দেখি পড়াশোনা করছেন পরিকল্পনাবিদ এবং স্থাপত্য শৈলীর উপরে। তার বক্তব্য হচ্ছে আমরা যে 7,500 বা 7,500 ফুটের যে ব্যারেজ মানে চিন্তা করছি, ভারত বাঁধ খুলে দিলে আমরা আমাদের বাঁধ দিয়ে বন্ধ করে দিব, বন্যার পানি আবার ভারত চলে যাবে। এটা শুনতে আবেগী মনে হলেও ব্যাপারটা এত সহজ না। নদীর ধর্ম হচ্ছে আপস্ট্রিম, মানে উপর থেকে নিচের দিকে যাওয়া। তাই আমরা যদি বাংলাদেশ অংশে একটা বাঁধ নির্মাণ করি, তাহলে নদীর রিভার্স দিকেই প্রবাহিত হওয়া শুরু করবে এমন সম্ভাবনা খুবই কম। মানে আমরা যদি এখানে বাদ দিই, উল্টা পানিটা ভারতের দিকে যাবে, সেই সম্ভাবনা খুবই কম। তিনি বলছে এক্ষেত্রে দুইটা জিনিস হবে। নদী ব্যারেজের আশেপাশে যে জায়গাটাতে আমরা বাদ দিয়ে আটকেলাম, পুরোটা বাংলাদেশ তো আর বাদ দিতে পারবো না, ভারতের সাথে সীমান্ত নির্দিষ্ট একটা দিব, ওইটার আশেপাশে দিয়ে আরেকটা নদীর টানেল তৈরি হয়ে যাবে। অথবা নদীর পানি বাঁধের একদম আপস্ট্রিতেই জমা হতে হতে একসময় বাঁধ ভেঙে বাংলাদেশেই আবার এই পানিটা ওভারফ্লো করবে। দুই সিনারিওতে একই পরিণতি হবে, সেটা হচ্ছে বাংলাদেশে আরো ভয়াবহ মানে বন্যা আসবে। তো করণীয় কি? তো করণীয় প্রথমত হচ্ছে ভারত কূটনৈতিকভাবে আমাদেরকে জানাতে হবে। দ্বিতীয়ত, প্রকৌশলী এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা প্রোগ্রামের একজন স্নাতকোত্তর শিক্ষার্থী, তিনি বলছেন প্রাকৃতিক দুর্যোগকে অস্বীকার করার বা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে দুর্যোগকে মোকাবিলা করার জন্য, ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। এখানে সবচেয়ে বড় বিষয় যে পানি ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের প্রকৌশলী তানবিরুল ইসলাম বলছেন যে ভারতের সাথে অতি দ্রুত পানি বন্টন চুক্তি করতে হবে। ভারত সরকার বাংলাদেশের বর্ডারে প্রায় 30টি বাঁধ নির্মাণ করেছে, অথচ একমাত্র ফারাক্কা বাঁধ ছাড়া অন্য কোনো বাঁধের ব্যাপারে পানি বন্টন চুক্তিটা ওইভাবে আসে নাই। তাই কোনো প্রকার গাইডলাইন ফলো না করে এক রাতের মধ্যে তারা তাদের প্রয়োজনে সবগুলা ব্যারেজের দরজা খুলে দেয়। আবার যখন তাদের পানি প্রয়োজন হয়, তখন এই পানিটাকে আটকে ফেলে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ব্যারেজগুলো হয়েছে, সেখানে ধুধু মরুভূমি বা বালুচর হয়ে গেছে। এখন আমরাও যদি এই ব্যারেজ তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের অঞ্চলও নাকি এরকম মানে বালুচর হওয়ারই সম্ভাবনা আছে। এখন আমরা প্রবাসে যারা আছি, দেশের এই পরিস্থিতি দেখে
আবেগে আমাদের অনেক সিদ্ধান্ত আসে, আমরা মানে আমাদের বক্তব্য যে আমরা কেন পারি না। তবে যারা এই নদী বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই নদীগুলো নিয়ে আসলে কথাবার্তা হচ্ছে, প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল বা এগুলা মূল স্ট্রিম হচ্ছে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ ওভারপাস করে এটা বঙ্গোপসাগরে বা বিভিন্ন জায়গায় যায়। তবে আমরা মনে করি এত বছর যাবৎ আমাদের রাজনৈতিক সরকারগুলো এই বাঁধগুলো শুধু গত 15 বছর হয় নাই, এগুলো অনেক আগে থেকে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের কোনো রাজনৈতিক সরকারের এই সাহস সক্ষমতা হয় নাই ভারতকে জবাবদিহিতায় আনা। এখন ডক্টর ইউনূস সরকারের মূল দায়িত্ব হচ্ছে এই বিষয়টাকে জবাবদিহিতায় আনা। 30টা বাঁধ কখন ছাড়বে, কিভাবে ছাড়বে, ছাড়তে গেলে কিভাবে কি করতে হবে, টোটাল একটা পলিসি থাকতে হবে। যেমন ফারাক্কা বাঁধের বেলায় পলিসি থাকলেও এই পলিসিটাকে কিন্তু অবলম্বন করা হচ্ছে না। তো অবলম্বন না করা হলে সেক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কূটনৈতিকভাবে আমরা কি ব্যবস্থা নিব, রাষ্ট্রগতভাবে মানে কি ব্যবস্থা নিব, সেটাও কিন্তু খুবই জরুরি। তো আমরা যেটা প্রবাসের মানুষ যারা আবেগে সিদ্ধান্ত হচ্ছি, তো আমরা চাই আমাদের যারা ইঞ্জিনিয়াররা আছেন, আমাদের যারা এগুলোর ব্যাপারে কাজ করেন, তারা বিকল্প ভাবেন যে এটা তো চুক্তি, ঠিক আছে, ভারতের সাথে সম্পর্ক ভালো থাকলে, একসময় খারাপ থাকলো, এরা ছেড়ে দিবে, আমরা কি করতে পারবো, যুদ্ধ তো আর করতে পারবো না ভারতের বিরুদ্ধে গিয়ে, প্র্যাকটিক্যাল যেটা। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি, এই টানেলের বিপরীতে টানেল না হলেও পাশাপাশি আমরা কি করতে পারি যেটা দিয়া মানে কাজ করা যায়। তবে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটা আর্টিকেল পড়ে দেখলাম আমাদের নদীর যে নাব্যতা, মানে নদীগুলোর যে গভীরতা, অনেক জায়গায় এগুলা ব্যালেন্স নাই। আপনার পলি পড়ে গেছে, নদীগুলা সঠিকভাবে গভীর না, খালগুলা গভীর না, যার কারণে শহরে বলেন গ্রামে বলেন প্রত্যেকটা জায়গায় দখল হয়ে গেছে। তো পানির যে ওভারফ্লো পাসটা, এটা কিন্তু ঠিক মতো হচ্ছে না, নদী দিয়েও হচ্ছে না, শহরে নগরে বন্দরে যেখানে আছে প্রত্যেকটা জায়গা দখলের কারণে অনেক কিছু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এগুলাকে আবারও ড্রেজিং করতে হবে। এত বছরও হয়েছে ড্রেজিং এর নামে ধান্দাবাজি হয়েছে, বাট এগুলাকে পরিপূর্ণ আকারে করতে হবে। বন্যার জন্য প্রি মোকাবেলা রাখতে হবে, বন্যার জন্য আমাদের টিম রাখতে হবে, যেহেতু বাংলাদেশ বন্যা প্রবণ টিম, এক এক সময় এক এক জায়গায় এই বন্যাগুলো হচ্ছে, সেইভাবে সার্বিক পরিস্থিতিটা রাখতে হবে। আর আমাদের যারা প্রকৌশলীরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গায়, তারা চিন্তা করেন যে আমরা এটার বিপরীতে কনস্ট্রাকশনালি আসলে কি করতে পারি। প্রবাসীরা সবসময় প্রস্তুত, টাকা দিয়া বলেন, পয়সা দিয়া বলেন, যেমনি বলেন। ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা সারা বাংলাদেশের মানুষ একটা দাবি রাখছি। এই দাবিটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের যেই সকল অঞ্চলে বাঁধ নির্মাণ করা আছে, সেই বাঁধগুলার বিপরীতে আমাদের দেশের পক্ষ থেকে আরও একটা বাঁধ তৈরি করা হোক নির্দিষ্ট দূরত্বে আমাদের সীমান্তে। তারাটা যদি হয়ে থাকে হাইটে 100 ফুট, আমরা বানাইতে হবে 150 ফুট। এটা কেন? আর এটা বানাইতে হবে চিনরে দিয়া। এটা কেন করতে হবে? ভারত তাদের প্রয়োজনে আমাদেরকে পানি দেয় না, আমাদের যখন পানির দরকার হয় সেই পানি আমরা পাই না। আবার আমাদেরকে এমন টাইমে দেওয়া হয় যে পানি আমাদের জন্য মরণ হয়ে আসে, আজরাইল হয়ে আসে।